ইংলিশ ভোকাবুলারি শেখার পর যদি সেটাকে ইউজ করে তুমি ইংরেজিতে স্পিকিং করতে না পারো, নিজের মতো করে বানিয়ে ইংরেজি লিখতে না পারো, তাহলে কিন্তু ইংলিশ ভোকাবুলারি শিখে কোনো লাভ নেই। আজকের ভিডিওতে আমরা জাস্ট ওনলি ওয়ান ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং এই একটি ভোকাবুলারি শেখার মাধ্যমে আমরা তার টোটাল 8টি ফর্ম সম্পর্কে জানব এবং এই ফর্মগুলোর মধ্যে কোন ফর্মগুলোকে বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ করতে হয়, ভার্ব হিসেবে ইউজ করতে হয় এবং অবজেক্ট হিসেবে ইউজ করতে হয় সে বিষয়ে আমরা বিস্তারিত জানব এবং এই ফর্মগুলোকে ইউজ করে কিভাবে স্পিকিং করতে হয় এবং নিজের মতো করে বানিয়ে ইংরেজি লেখা যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমি তোমাদের সাথে যে ভোকাবুলারিটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনহ্যান্স। এই ইনহ্যান্স শব্দটি হচ্ছে B2 লেভেলের একটি ভোকাবুলারি, যেটাকে ইউজ করে আমরা নিজের মতো করে বানিয়ে ইংরেজি লিখতে পারবো এবং ইংরেজিতে কথা বলতে পারবো। এই ইনহ্যান্স শব্দটির অর্থ হচ্ছে উন্নত করা বা বৃদ্ধি করা। এই ইনহ্যান্স শব্দটি হচ্ছে বেস ফর্ম, যেটা কিনা তার ভার্ব ফর্ম, এবং আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে B1 বলে থাকি এবং এই B1 ফর্মটিকে সাধারণত প্রেজেন্ট সিম্পল এবং ইনফিনিটিভ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা যদি প্রেজেন্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখি, রিডিং বুকস ক্যান ইনহ্যান্স আওয়ার নলেজ, অর্থাৎ বই পড়া আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে। এখানে ইনহ্যান্স শব্দটিকে বর্তমানের কোনো বর্ণনা দেওয়ার জন্য অর্থাৎ বৃদ্ধি করতে পারে এমন একটি অর্থে ব্যবহার করা হচ্ছে। তারপর আমরা যদি ইনফিনিটিভের একটি এক্সাম্পল দেখি, যেমন আই ওয়ান্ট টু ইনহ্যান্স মাই নলেজ বাই রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার মাধ্যমে আমি আমার জ্ঞান বৃদ্ধি করতে চাই। এখানে টু প্লাস ইনহ্যান্স শব্দটিকে ইউজ করা হয়েছে, যেটা কিনা B1। আমরা জানি এই টু এর পরে সবসময় ভার্বের B1কে আমাদেরকে ইউজ করতে হয় এবং 2 প্লাস B1 এটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। তারপর নেক্সট যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির পাস্ট ফর্ম। এই ইনহ্যান্স শব্দটির পাস্ট ফর্মটি হচ্ছে ইনহ্যান্সড। আমরা যদি এই ইনহ্যান্স শব্দের শেষে ইডি যোগ করি তাহলে কিন্তু সেটা তার পাস্ট ফর্ম তৈরি হবে। আমরা জানি এই ধরনের ভার্বগুলোকে বলা হয় রেগুলার ভার্ব এবং আমাদের মধ্যে অনেকেই এটাকে B2 অথবা ইডি ভার্ব বলে জেনে থাকি। এবং এই পাস্ট ফর্মটিকে আমরা যখন অতীতের কোনো বিষয়ে কথা বলবো, যেমন উন্নত করেছিলাম বা উন্নত করেছিল বা বৃদ্ধি করেছিল এমন কোনো বিষয়ে কথা বলবো, তখন আমরা এই ইনহ্যান্সড B2 ফর্মটিকে ইউজ করব সেন্টেন্স তৈরি করার জন্য বা স্পিকিং করার জন্য। ফর এক্সাম্পল, শি ইনহ্যান্সড হার ড্রয়িং উইথ ডিফারেন্ট কালার্স। শি ইনহ্যান্সড সে বৃদ্ধি করেছিল, সে উন্নত করেছিল, হার ড্রয়িং তার অঙ্কনটি বা তার ড্রয়িংটি, উইথ ডিফারেন্ট কালার্স অর্থাৎ বিভিন্ন রং দিয়ে। এখানে কিন্তু ইনহ্যান্স শব্দটি পাস্টের অর্থ দিচ্ছে যে শি ইনহ্যান্সড সে উন্নত করেছিল। ভিউয়ার্স, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর নেক্সট যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্ম। এই ইনহ্যান্স শব্দটির পাস্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে ইনহ্যান্সড। এই পাস্ট পার্টিসিপল ফর্মটি কিন্তু এই B2 ফর্মের মতো দেখতে একেবারেই সেম, কিন্তু তার ব্যবহার কিন্তু ভিন্ন। এবং এই পাস্ট পার্টিসিপল ফর্মটিকে আমাদের মধ্যে অনেকে আমরা এটাকে B3 বলে জেনে থাকি। এবং এই পাস্ট পার্টিসিপল ফর্মটিকে সাধারণত পেসিভ ভয়েস এবং সকল পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। যেমন আমরা যদি পেসিভ ভয়েসের একটি এক্সাম্পল দেখি, দ্য ফটো ওয়াজ ইনহ্যান্সড ইউজিং এডিটিং সফটওয়্যার। দ্য ফটো ওয়াজ ইনহ্যান্সড ছবিটিকে উন্নত করা হয়েছিল ইউজিং এডিটিং সফটওয়্যার, এডিটিং সফটওয়্যার ইউজ করে। এখানে কিন্তু ওয়াজ প্লাস ইনহ্যান্সড B3 ফর্মটিকে ইউজ করা হয়েছে, তার মানে এটা হচ্ছে পেসিভ ফর্ম। তারপর আমরা যদি প্রেজেন্ট পারফেক্টের একটি এক্সাম্পল দেখি, যেমন আই হ্যাভ ইনহ্যান্সড দ্য বিউটি অফ মাই হাউস উইথ সাম কালারফুল লাইটস, অর্থাৎ আমি আমার ঘরের সৌন্দর্য কিছু রঙিন লাইটের মাধ্যমে বৃদ্ধি করেছি। অথবা বলতে পারি যে আমি আমার ঘরের সৌন্দর্য কিছু রঙিন লাইটের মাধ্যমে উন্নত করেছি। এরপর আমরা যেই ফর্মটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এই ইনহ্যান্স শব্দটির প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটি হচ্ছে ইনহ্যান্সিং।
আমরা যদি এই ইনহ্যান্স শব্দের শেষে আইএনজি যোগ করি তাহলে কিন্তু সেটা তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হবে। এবং এই ইনহ্যান্সিং শব্দটিকে অর্থাৎ তার প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটিকে সাধারণত সকল কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এবং জিরান ফর্ম তৈরি করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। আমরা যদি প্রেজেন্ট সিম্পলের একটি এক্সাম্পল দেখি, যেমন হি ইজ ইনহ্যান্সিং হিজ নলেজ বাই রিডিং বুকস, অর্থাৎ সে বই পড়ার মাধ্যমে সে তার জ্ঞান বৃদ্ধি করতেছে। এখানে কিন্তু হি ইজ ইনহ্যান্সিং, এখানে বি ভার্ব প্লাস আইএনজি ভার্বের সাথে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে কিন্তু কন্টিনিউয়াসের একটি অর্থ দিচ্ছে যে হি ইজ ইনহ্যান্সিং, সে বৃদ্ধি করতেছে, সে উন্নত করতেছে হিজ নলেজ, তার জ্ঞান, বাই রিডিং বুকস, বই পড়ার মাধ্যমে। এবং আমরা যদি জিরান ফর্মের একটি এক্সাম্পল দেখি, যেমন ইউ ক্যান ইমপ্রুভ ইউর ইংলিশ স্কিলস বাই ইনহ্যান্সিং ইউর ইংলিশ ভোকাবুলারি, অর্থাৎ তুমি তোমার ইংরেজি ভোকাবুলারি বৃদ্ধি করার মাধ্যমে তুমি তোমার ইংরেজির দক্ষতা বাড়াতে পারবে। এখানে কিন্তু বাই প্লাস ইনহ্যান্সিং, অর্থাৎ এটি একটি জিরান ফর্ম। এখানে কিন্তু ইনহ্যান্সিং শব্দটিকে জিরান ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। তারপর নেক্সট যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফর্ম, এবং সেটা হচ্ছে ইনহ্যান্সেস। ডিয়ার লার্নার্স, যখন সেন্টেন্সটি প্রেজেন্ট সিম্পল হবে এবং তার সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন কিন্তু আমাদেরকে এই ইনহ্যান্স শব্দের শেষে ইএস যোগ করতে হবে। ফর এক্সাম্পল, দিস অ্যাপ ইনহ্যান্সেস দ্য পিকচার কোয়ালিটি, অর্থাৎ এই অ্যাপটি ছবির কোয়ালিটি বৃদ্ধি করে। এখানে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল এবং এর সাবজেক্ট হচ্ছে দিস অ্যাপ, এবং এই দিস অ্যাপ এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য ইনহ্যান্স শব্দের শেষে ইএস যোগ করা হয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে মনে হচ্ছে যে এখানে ইনহ্যান্স শব্দের শেষে এস যোগ করা হয়েছে, কিন্তু এখানে মূলত ইএস যোগ করা হয়েছে। এখানে মূলত দুইটা ই ছিল, কিন্তু ইংরেজি ভাষার নিয়ম অনুযায়ী ইংরেজি ভাষার শব্দগুলোকে সহজ এবং সৌন্দর্য বৃদ্ধি করার লক্ষ্যে এখানে একটি ই কেটে ফেলা হয়েছে, কিন্তু এখানে মূলত কিন্তু ইএস যোগ করা হয়েছে যেহেতু ইনহ্যান্স শব্দটি ভাওয়েল দিয়ে শেষ হয়েছে। তারপর নেক্সট যেই ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির নাউন ফর্ম, এবং এই ইনহ্যান্স শব্দটির নাউন ফর্মটি হচ্ছে ইনহ্যান্সমেন্ট। আমরা যদি এই ইনহ্যান্স শব্দের শেষে MENT যোগ করি তাহলে কিন্তু সেটা তার নাউন ফর্ম তৈরি হবে, এবং তখন কিন্তু এই ইনহ্যান্সমেন্ট শব্দটিকে বাক্যের মধ্যে নাউন হিসাবে ইউজ করতে হবে, অর্থাৎ তাকে সাবজেক্ট অথবা অবজেক্টের স্থানে আমাদেরকে বসাতে হবে। ফর এক্সাম্পল, টেকনোলজিক্যাল ইনহ্যান্সমেন্ট ক্যান ইমপ্রুভ এফিসিয়েন্সি, অর্থাৎ প্রযুক্তিগত উন্নতি দক্ষতা বাড়াতে পারে। এখানে ইনহ্যান্সমেন্ট শব্দটি হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে নাউন, এবং এই নাউন ফর্মকে একটি অ্যাডজেক্টিভ ফর্ম মডিফাই করতেছে, সেটা হচ্ছে টেকনোলজিক্যাল। এখানে টেকনোলজিক্যাল মানে হচ্ছে প্রযুক্তিগত। তো আমরা যদি প্রশ্ন করি নাউনকে যে উন্নতিটা কি ধরনের, উন্নতিটা হচ্ছে টেকনোলজিক্যাল, অর্থাৎ প্রযুক্তিগত উন্নতি। তো প্রযুক্তিগত উন্নতি দক্ষতা বাড়াতে পারে। এখানে কিন্তু ইনহ্যান্সমেন্ট শব্দটিকে নাউন হিসেবে ইউজ করা হয়েছে। তারপর আমরা যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্ম, এবং এই ইনহ্যান্স শব্দটির অ্যাডজেক্টিভ ফর্মটি হচ্ছে ইনহ্যান্সড। ভিউয়ার্স, এই অ্যাডজেক্টিভ ফর্মটি কিন্তু B2 এবং B3 মতো দেখতে একেবারে সেম, কিন্তু তার ইউজ এবং তার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যখন এই ইনহ্যান্স শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব তখন তার অর্থ হবে উন্নত, এবং এই ইনহ্যান্স শব্দটিকে যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব আমরা, তখন কিন্তু সেটা অবশ্যই কোনো নাউন বা প্রনাউনকে মডিফাই করবে, কারণ আমরা জানি এই অ্যাডজেক্টিভ সবসময় নাউন বা প্রনাউনকে নিয়ে কথা বলে, নাউন বা প্রনাউনকে মডিফাই করে। এবং যেহেতু নাউন বা প্রনাউন সাবজেক্ট এবং অবজেক্টের স্থানে বসে, তাই আমাদেরকে এই ইনহ্যান্স শব্দটিকে অবশ্যই ওই নাউন বা প্রনাউনের সাথে বসাতে হবে। অর্থাৎ এই ইনহ্যান্স শব্দটিকে আমরা ভার্ব হিসাবে ইউজ করতে পারবো না, তখন আমাদেরকে এটাকে সাবজেক্ট অথবা অবজেক্ট হিসাবে ইউজ করতে হবে। বিষয়টি যদি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন
দ্য ইনহ্যান্সড সিকিউরিটি সিস্টেম কিপস দ্য বিল্ডিং সেফ, অর্থাৎ উন্নত নিরাপত্তা ব্যবস্থা ভবনটিকে নিরাপদ রাখে। এখানে ইনহ্যান্সড শব্দটিকে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে এবং অবশ্যই এই অ্যাডজেক্টিভটি কোনো নাউন বা প্রোনাউনকে অবশ্যই মডিফাই করবে। এবং এখানে হচ্ছে সিকিউরিটি সিস্টেম হচ্ছে নাউন, যেটা অর্থ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এখন আমরা যদি প্রশ্ন করি যে নিরাপত্তা ব্যবস্থাটি কী ধরনের, তাহলে উত্তরে আসবে যে সেটা হচ্ছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ ইনহ্যান্সড সিকিউরিটি সিস্টেম। এখানে ইনহ্যান্স শব্দটিকে এই সিকিউরিটি সিস্টেম নাউনটিকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর নেক্সট এবং সর্বশেষ যে ফর্মটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ইনহ্যান্স শব্দটির অ্যাডভার্ব ফর্ম, এবং এই ইনহ্যান্স শব্দটির অ্যাডভার্ব ফর্মটি হচ্ছে ইনহ্যান্সিংলি। ভিউয়ার্স, আমরা যদি ইনহ্যান্সিংলি, যেটা কিনা প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, তার সাথে যদি আমরা এখানে ly যোগ করি তাহলে কিন্তু সেটা তার অ্যাডভার্ব ফর্ম তৈরি হবে। এবং তোমাদেরকে বলে রাখি যে এই অ্যাডভার্ব ফর্মটি কিন্তু ইংরেজি ভাষায় খুব রেয়ারলি ইউজড হয়ে থাকে ইংরেজি বাক্য তৈরি করার জন্য এবং ইংরেজিতে স্পিকিং করার জন্য। তবুও আমাদেরকে এটা শিখতে হবে যদি আমরা কারো মুখে শুনি বা কোনো বইয়ে দেখতে পাই, যাতে করে আমরা এটার অর্থ বলতে পারি। এবং তখন কিন্তু এই ইনহ্যান্সিংলি শব্দটির অর্থ হবে উন্নতভাবে। ভিউয়ার্স, আমরা জানি যে একটি অ্যাডভার্ব সবসময় একটি বাক্যের ভিতরে ইউজ করা হয় একটি ভার্বকে মডিফাই করার জন্য, না হলে একটি অ্যাডভার্বকে মডিফাই করার জন্য, না হলে একটি অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য। আমরা যদি একটি এক্সাম্পল দেখি, যেমন শি এক্সপ্লেইনড দ্য কনসেপ্ট ইনহ্যান্সিংলি, অর্থাৎ সে কনসেপ্টটি উন্নতভাবে ব্যাখ্যা করেছিল। এখানে ইনহ্যান্সিংলি হচ্ছে একটি অ্যাডভার্ব, যেটা কিনা অবশ্যই কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে অবশ্যই মডিফাই করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো অ্যাডজেক্টিভ নেই, কোনো অ্যাডভার্ব নেই, শুধু ভার্ব রয়েছে, সেটা হচ্ছে এক্সপ্লেইনড। অর্থাৎ এই ইনহ্যান্সিংলি শব্দটি এই এক্সপ্লেইনড নামক ভার্বটিকে মডিফাই করবে। আমরা যদি প্রশ্ন করি যে সে কীভাবে কনসেপ্টটি ব্যাখ্যা করেছিল, তাহলে উত্তরে আসবে সে উন্নতভাবে কনসেপ্টটি ব্যাখ্যা করেছিল। এখানে কিন্তু এই এক্সপ্লেইনড নামক ভার্বটিকে মডিফাই করার জন্য ইনহ্যান্সিংলি অ্যাডভার্বটিকে ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, আশা করি তোমরা এই 8টি ফর্ম খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মগুলোকে খাতায় লিখতে হবে এবং প্রত্যেকটি ফর্মকে ইউজ করে তোমাকে কমপক্ষে 5টি করে সেন্টেন্স নিজে থেকে বানাতে হবে এবং ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে হবে। ভিউয়ার্স, আমরা যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখি তাহলে কিন্তু সেটাকে আমরা সারা জীবন মনে রাখতে পারবো এবং সেগুলোকে ইউজ করে আমরা ইংরেজিতে স্পিকিং করতে পারবো এবং নিজের মতো করে বানিয়ে ইংরেজি লিখতে পারবো। এবং তোমরা যদি এই সিস্টেম অনুযায়ী ভোকাবুলারি শিখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। ভিউয়ার্স, দ্যাটস অল আই হ্যাভ ফর টুডেজ ভিডিও। I hope you find this video helpful and useful. If you want to show your appreciation, please subscribe to my channel and hit the like button. And also, I am Sagar Mahmood. I am signing off and I will be talking to you in the upcoming video. Assalamu alaikum.